মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। আগ্রা শহরটা ঘিঞ্জি, একথা অস্বীকার করার উপায় নেই। এখানে যমুনা প্রায় মৃত, স্রোত নেই, জায়গায় জায়গায় ময়লার স্তূপ জমে দ্বীপের মতো হয়ে আছে। তাজমহলের ঠিক পিছনে যমুনার যে অংশটা পড়ে সেটার অবস্থা আরো খারাপ। একটা বিশাল হাইড্রেন শহরের সমস্ত নোংরা জলকাদা নিয়ে ফেলছে যমুনায়। কিছুটা এগোলেই শ্মশান, শ্মশান পেরিয়ে বেশ কিছু প্রাচীন বাড়ি, ভাঙা চোরা ইটকাঠ ভর্তি। আপাতত এই বহু পুরনো প্রাসাদগুলো আগ্রার উদ্বাস্তুদের আস্তানা। যে সমস্ত এলাকায় পর্যটকদের ভিড় থাকে সেগুলোকে বাদ দিলে ছোট ছোট গলিপথ, দুপাশে জরাজীর্ণ বাড়ি, মোটামুটি এটাই আগ্রার ছবি। বলছি 2012-13 সালের কথা, মার্চ মাস। আগ্রার সুভাষ চকের হোটেল রাজবংশীর সামনে একটা ট্যাক্সি এসে থামল। 4 জন 27-28 বছরের যুবক নামলো গাড়ি থেকে, ভাড়া মিটিয়ে সোজা চলে গেল হোটেলের রিসেপশনে। আগে থেকেই 2টো রুম বুক করা ছিল, সেই মতো চাবি নিয়ে ওরা এগোলো রুমের দিকে। 2 দিন পরের ঘটনা। সকাল 11টা নাগাদ আগ্রা সিটি পুলিশ স্টেশনের টেলিফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করলেন কনস্টেবল পবন কুমার। हेलो आगरा पुलिस। স্যার, মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, আমি রাজবংশী হোটেলের ম্যানেজার বলছি স্যার। हम लोग के होटल में একজন খুন হয়ে গেছে। हाँ क्या बात कर रहे हैं? एड्रेस बताइए। হোটেল রাজবংশী, সুহাস চক, এই মনসুর হালওয়াই আর এই পাভেল ট্রাভেলার্সের মাঝখানে 3 তলা হোটেল। কনস্টেবল পবন কুমার আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। রিসিভারটা নামিয়ে রেখে সোজা চলে গেলেন ডিউটি অফিসারের ঘরে। মিনিট 10 মধ্যে সাইরেন বাজিয়ে আগ্রা সিটি পুলিশের গাড়ি আর 2টো মোটর বাইক রওনা দিল সুভাষ চকের দিকে। মার্চের দুপুরে চড়া রোদ ইতিমধ্যেই আগ্রার আকাশে চাপিয়ে বসেছে। গলির ভেতর ধুলো উঠছে। গাড়ি থেকে যখন তদন্তকারী অফিসার ইন্সপেক্টর ওম প্রকাশ তিওয়ারি নামলেন, তখন হোটেলের সামনে একটা ছোটখাটো ভিড় জমে গেছে। মনসুর হালওয়াইয়ের দোকানের কয়েকজন কারিগর খুন্তি হাতে বাইরে এসে দাঁড়িয়ে দেখছে। পাভেল ট্রাভেলসের ম্যানেজারও মারছেন উঁকি ঝুঁকি। হোটেল রাজবংশীর ম্যানেজার রামলাল চিন্তিত মুখে গেটে দাঁড়িয়েছিলেন। ওম প্রকাশকে দেখেই তিনি হাত জোর করে এগিয়ে এলেন। নমস্তে স্যার, আইয়ে আইয়ে, আসুন আসুন। কে খুন হয়েছে? বডি কোথায়? 304 নম্বর রুম স্যার। আজ সকাল 10টায় চেক আউট করার কথা ছিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় আমরা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলি, আর তারপর তো। ওম প্রকাশ তিওয়ারি তার টিম নিয়ে 3 তলায় উঠলেন। 304 নম্বর রুমের দরজাটা খোলাই ছিল। ঘরের ভিতরে পা রাখতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। ঘরের মাঝখানে বিছানার উপর পড়ে রয়েছে মাঝবয়সী এক ভদ্রলোক। পরনে সাধারণ কুর্তা পাজামা, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, মুখটা একেবারে নীল হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো তার গলায় শক্ত করে জড়ানো রয়েছে একটা সুতির মোটা গামছা। গামছার গিঁটটা ঘাড়ের কাছে এমন ভাবে দেওয়া হয়েছে যে এক ঝটকায় শ্বাসনালী বন্ধ হয়ে গেছে। ওম প্রকাশ খাটের পাশে গিয়ে দাঁড়ালেন। অভিজ্ঞ চোখে চারপাশটা খুঁটিয়ে দেখলেন তিনি। ঘরের জিনিসপত্র কিছুটা এলোমেলো, তবে ধস্তাধস্তির বড় কোনো চিহ্ন নেই। বালিশ কাঁথাগুলো ইতস্তত ছড়ানো, আলমারির পাল্লাটা খোলা রয়েছে। এছাড়া ঘরের আর সবকিছু জিনিসই পরিপাটি সাজানো।
ওম প্রকাশ সাব ইন্সপেক্টর অজয়কে ডেকে বললেন, ফরেন্সিক টিম আর ফটোগ্রাফার কোথায়? नीचे है सर। আরে अभी भी नीचे কি করছে নিচে? ওপরে আসতে বলো। जी सर बोल रहे हैं। হোটেলের ম্যানেজার রামলাল দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। ওম প্রকাশ তার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, ये कौन है? নাম কি এনার? রামলাল হোটেলের রেজিস্টার খাতা হাতে করেই নিয়ে এসেছিলেন। সেটাই এগিয়ে দিলেন ওম প্রকাশের দিকে। তারপর বললেন, স্যার ওনার নাম রাধে শ্যাম দীক্ষিত, বয়স তো 45 বলেছিল। এখানে তো সেটাই লেখা আছে রেজিস্টারে। কানপুর সে হ্যাঁ ও। এখানে এসেছিলেন কই বিজনেস কা কামে। কিসের বিজনেস? সেটা তো বলেননি স্যার। ওর কাছে একটা বেশ ভারী চামড়ার ব্যাগ ছিল, ওটা উনি সারাক্ষণ নিজের সাথে রাখতেন। যখন ঢুকলেন তখন ব্যাগটা কাঁধেই ছিল, আর যতবার বেরিয়েছেন ওটা নিয়েই বেরিয়েছেন। কাল রাতে যখন ফিরলেন তখনও ব্যাগটা কাঁধে, আমি নিজে দেখেছি স্যার। আচ্ছা, ওম প্রকাশ ঘরের চারপাশে চোখ বোলালেন। বিছানার আশেপাশে বা মেঝেতে কোনো চামড়ার ব্যাগ নেই, আলমারির লকারটাও খালি। তিনি রেজিস্টার খাতাটা উল্টে দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, कितने दिन होटल में थे ये? 2 दिन স্যার। अच्छा, ये 2 दिन में কে চেক ইন করেছে হোটেলে? দেখিয়ে খাতায় এন্ট্রি দেওয়া আছে এখানে। রামলাল খাতার একটা পাতায় আঙুল রাখলেন। তারপর বললেন, और 4 জন চেক ইন করেছিলেন স্যার। রাধে শ্যামজি যেদিন ঢুকলেন ওই দিন দুপুরে। वो कौन से रूम में थे? এই যে স্যার 302 আর 303, রাধে শ্যামজির ঠিক পাশের দুটো রুম। ওরা এসেছিল ওই শিলিগুড়ি থেকে, অমিত, রাহুল, বিক্রম আর সঞ্জয়। আচ্ছা, ये लोग এটা কোথায় এখন? ওরা তো আজ সকাল 8:30 নাগাদ বিল মিটিয়ে চলে গেল। ওদের তাড়া ছিল। আমরা তো ভেবেছিলাম ছেলে 4টে চলে যাওয়ার পর রাধেশ্যামজিও বেরোবেন, কিন্তু 10টা বেজে গেল। তারপরও যখন ওর কোনো খোঁজ মিলল না, তখন তো আমরা ওম প্রকাশের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ গম্ভীর চোখে খাতায় লেখা নামগুলো পড়লেন বিড়বিড় করে, অ্যাড্রেসটাও দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, कोई आइडेंटिफिकेशन या आइडेंटिटी प्रूफ लिए थे क्या? ये মানে স্যার মতলব वाह, মানে কোনো আইডেন্টিফিকেশন প্রুফ নাও নি তো? আসলে স্যার মতলব अच्छा अच्छा ठीक है, चुप करिए। और মনে করতে হবে না আপনাকে, ছেড়ে দিন। अच्छा, एक बात बताइए, आप लोग क्या किसी से डरते नहीं है क्या? मोहल्ले में यहाँ क्या हो रहा है, वहाँ क्या हो रहा है, ये आपको जरूर पता रहता है, কিন্তু এখানে হোটেলে কি হচ্ছে, আইডেন্টিফিকেশন কোথায়, এগুলো আপনারা কেউ জানেন না। দারুণ ব্যাপার, মানে টাকা নিলেন আর ব্যাপারটা পুরো শেষ, প্রসেস কিচ্ছু নেই। রামলাল কোনো উত্তর দিলেন না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ওম প্রকাশের চোখ জোড়া রাগের রীতিমতো জ্বলছে। ইচ্ছে হচ্ছিল এখনই এই ম্যানেজারকে আচ্ছা মতো দুঘা দিতে। বহু কষ্টে নিজের রাগ সম্বরণ করে তিনি বললেন, अच्छा अच्छा छोड़िए वो सब, एक बात बताइए, ये 4 जन में से कोई भी राधेश्याम दीक्षित के साथ कोई कनेक्शन या बातचीत हुआ था? প্রশ্নটা শুনে রামলালের চোখে মুখে আবার উৎসাহ ফিরে এলো। তিনি বললেন, হ্যাঁ স্যার, আমি দেখেছি। ওরা তো একসঙ্গেই ঘোরাঘুরি করছিল। শায়দ ওদের সাথেই কোনো বিজনেস করতে এসেছিলেন রাধেশ্যামজি। কেন বলুন তো? মানে স্যার ऐसा ही लगा, मतलब কাল বিকেলে ওরা লনে বসে চা খাচ্ছিল। আমি তখন ওই থোড়া সা শুন লিয়া থা। মানে ওরা 4 জনের মধ্যে যে চশমা পড়েছিল যে ছেলেটা, ও বলছিল মাল জেনুইন মনে হচ্ছে, আজ রাতেই তাহলে। বাস ইতনা হি শুনেছি স্যার। এতক্ষণে ফরেনসিক টিম চলে এসেছে। ঘরের বিভিন্ন জায়গা থেকে আঙুলের ছাপ নেওয়া হলো, বডির ছবি তোলা হলো। প্রাথমিক তদন্তের পর ফরেনসিক অফিসার জানালেন, খুনটা হয়েছে আনুমানিক ভোর 4টে থেকে 5টার মধ্যে। অর্থাৎ ওই 4 জন যুবক সকাল 8:30টায় হোটেল থেকে চেক আউট করার অনেক আগেই রাধেশ্যাম দীক্ষিত খুন হয়ে গিয়েছিলেন। ওই 4 জন যে ঘর দুটোয় ছিল সেই ঘরগুলো পরীক্ষা করে দেখল
ফরেনসিক টিম। যদিও সকালে ওরা ঘর ছাড়ার পর হোটেলের কর্মীরা এরই মধ্যে ঘরের সাফ সাফাই করে ফেলেছিল, ফলে তেমন কিছু পাওয়া গেল না। ওম প্রকাশ ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শুনিয়ে, এরা চারজন যখন বেরোচ্ছিল, রাধেশ্যামের চামড়ার ব্যাগটা কি ছিল এদের কাছে? না স্যার, মানে দেখিনি। ওদের কাছেও তো প্রচুর ব্যাগপত্র ছিল, হয়তো ওরা ভেতরে ঢুকিয়ে রেখেছিল। কারণ কাল রাতে যখন রাধেশ্যামজি হোটেলে ফিরলেন তখনও ব্যাগটা ওর সঙ্গেই ছিল, বাইরে কোথাও ফেলে আসেননি উনি, নিলে ওরাই নিয়ে গেছে। ওম প্রকাশ তিওয়ারি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ খুন নয়, একটা পূর্ব পরিকল্পিত অপরাধ। এই চার যুবক নিশ্চিত ভুয়ো পরিচয়ে হোটেলে উঠেছিল। রাধেশ্যাম দীক্ষিতের কাছে এমন কিছু ছিল যার লোভে তাকে খুন করা হয়েছে, এবং সেই মূল্যবান জিনিস সহ তার ব্যাগটি নিয়ে চম্পট দিয়েছে ওই চারজন। রাধেশ্যামের কাছে কি মোবাইল ফোন ছিল? হ্যাঁ স্যার, ভালো কথা বলেছেন, একটা মোবাইল তো ছিল। যদিও ডেড বডির জামা কাপড় আগেই চেক করা হয়েছিল, এবার সারা ঘরটা আরেকবার তল্লাশি করা হলো। তাও কোনো মোবাইল ফোন পাওয়া গেল না। সাধারণত এই ধরনের অপরাধে খুনিরা ফোন ফেলে রেখে যায় না, কারণ ফোনের কল লিস্ট থেকে তাদের আসল পরিচয় বেরিয়ে পড়ার ভয় থাকে। পরদিন সকালে ওম প্রকাশ তিওয়ারি আগ্রা সিটি পুলিশ স্টেশনে নিজের চেম্বারে বসে চা খাচ্ছিলেন। সামনের টেবিলের উপর রাখা ময়না তদন্তের রিপোর্ট এবং কানপুর পুলিশের থেকে পাঠানো রাধেশ্যাম দীক্ষিতের পারিবারিক বিবরণ। কানপুর পুলিশ জানিয়েছে রাধেশ্যাম দীক্ষিত আদতে একজন ছোটখাটো সোনার উপর দালাল ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি বাজারে দেনায় ডুবেছিলেন এবং হঠাৎ করেই কাউকে কিচ্ছু না জানিয়ে আগ্রা এসেছিলেন একটা বড় ডিল করার আশায়। বাড়ি থেকে বেরোনোর সময় তিনি স্ত্রীকে বলেছিলেন, এবার আমাদের সব ধার দেনা শোধ হয়ে যাবে, হাতের মুঠোয় অলক্ষী বিদায় করার সুযোগ এসেছে। আপন মনেই কথাটা একবার বিড়বিড় করে বললেন ওম প্রকাশ। ইয়ে সোনার উপর দালাল কে পাস এমন কি জিনিস আছে যেটার জন্য সব ধার শোধ হয়ে যাবে? গয়না? लेकिन ऐसे क्यों बेचेगा? चुराया हुआ माल तो এইভাবে বিক্রি করবে না। ঠিক এই সময় ওর ঘরে ঢুকলেন সাব ইন্সপেক্টর অজয় শর্মা। ওর হাতে সাইবার ক্রাইম সেল থেকে আসা একটা খামটা টেবিলের উপর রেখে অজয় বললেন, স্যার ও রাধেশ্যাম দীক্ষিত ওর মোবাইল নম্বরের যে কল ডিটেলস আছে সিডিআর ও এসে গেছে। হ্যাঁ। ওম প্রকাশ চশমাটা ঠিক করে নিয়ে কাগজগুলো দেখতে লাগলেন। রাধেশ্যামের নাম্বারে গত কয়েকদিনে বেশ কিছু অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। বেশিরভাগ নাম্বারই ভুয়ো আইডি দিয়ে তোলা সিম কার্ডের। আচ্ছা অজয়, রাধেশ্যামের ফোনটা কি অন আছে? নেই স্যার, ঘটনার পর থেকেই ও ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। আমরা ও IMEI নাম্বারটা সার্ভেলেন্সে রেখেছি। फोन जब तक स्विच ऑन नहीं होगा तब तक हम उसके खूनी को पकड़ नहीं पाएंगे। পরবর্তী 3 দিন আগ্রা পুলিশ সমস্ত রকমের চেষ্টা চালালো, তাও কোনো লাভ হলো না। না খুনিদের কোনো হদিশ পাওয়া গেল, না রাধেশ্যামের চামড়ার ব্যাগের মধ্যে কি ছিল সেটা জানা গেল। নিজের সন্দেহ দূর করতে কানপুর পুলিশের সঙ্গে আবার যোগাযোগ করেছিলেন ওম প্রকাশ। সম্প্রতি কানপুরে কোনো সোনার দোকানে ডাকাতি বা চুরি হয়েছে কিনা সেটা জানার জন্য। সদর্থক কোনো উত্তর আসেনি। তদন্ত শেষ পর্যন্ত যেন একটা অন্ধকার গলিতে গিয়ে থমকে গেল। ওম প্রকাশ তিওয়ারি প্রতিদিন সকালে অফিসে এসে রাধেশ্যামের ফাইলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন। একটা নিখুঁত ক্রাইম করে অপরাধীরা কর্পূরের মতো উবে গেল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 3টে সপ্তাহ। মার্চ মাস শেষ হয়ে এপ্রিলের মাঝামাঝি এসে গেছে। আগ্রার গরম আরো চড়েছে। যমুনার জল শুকিয়ে নর্দমার রূপ নিয়েছে। রাধেশ্যাম দীক্ষিতের কেসটা আস্তে আস্তে ফাইলের নিচে চাপা পড়তে চলেছিল। ঠিক এই রকম একটা অলস দুপুরে ওম প্রকাশের ঘরের দরজা ঠেলে হন্তদন্ত হয়ে ঢুকলেন
অজয় শর্মা। ওর মুখে একটা অদ্ভুত উত্তেজনা, আর ওর হাতে সাইবার সেলের একটা নতুন রিপোর্ট। স্যার 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 পাওয়া গেছে। ওম প্রকাশ সোজা হয়ে বসলেন, ইশারায় অজয়কে ও বসতে বললেন। हाँ क्या हुआ, क्या मिला? স্যার ও রাধেশ্যাম দীক্ষিতের যে মোবাইল ফোনটার IMEI নাম্বারটা আমরা ট্র্যাক করছিলাম না, ওটা ট্র্যাক হয়ে গেছে। ওম প্রকাশ তিওয়ারি চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলেন। एक सेकंड, फोन स्विच ऑन हो गया क्या? হ্যাঁ স্যার, कब? वो अपराधीरा वो राधेश्यामेर पुरोनो सिम कार्डटा वो फेले दिएছিল। वो लोग समझ नहीं पाए कि फोনের IMEI নাম্বারটা দিয়ে ওটাকে ট্র্যাক করা সম্ভব। তো প্রায় ও 20 দিন ফোনটা বন্ধ রাখার পর গতকাল রাতে হঠাৎ করে ফোনটা একটা নতুন সিম কার্ড ইনসার্ট করা হয়েছে স্যার। अच्छा, नया सिम कार्ड किसके नाम पे है? আচ্ছা স্যার ও স্যার গলত নাম है, ওটা ভুয়ো আছে, কিন্তু আমাদের ও টাওয়ার লোকেশন একদম নিখুঁত আছে। ওম প্রকাশ তিওয়ারি ঝুঁকে পড়লেন কাগজের উপর। ये सिम कहाँ मिला? उत्तर प्रदेश? অজয় শর্মা মাথা নাড়লেন, স্থির চোখে সিনিয়র অফিসারের দিকে তাকিয়ে বললেন, ना नहीं सर, उत्तर प्रदेश का नहीं है। वो आगरा से बहुत दूर, प्राय वो 1000 किलोमीटर दूरे ওটা অ্যাক্টিভেট হয়েছে। কোথায়? মুম্বাই? नहीं सर, वेस्ट बंगाल में ही, কলকাতা শহরের কাছে। वो उत्तर 24 परगना जिलाর वो कुछ क्या नाम है, আমডাঙ্গা। हाँ, আমডাঙ্গা नाम का एक इलाके में। ওম প্রকাশ তিওয়ারি রিপোর্টটায় আরেকবার চোখ বোলালেন। সত্যি পশ্চিমবঙ্গের একটা ঠিকানা লেখা রয়েছে রিপোর্টে, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। তিনি টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন, বললেন, अजय, पैक योर बैग्स, हमें अभी फौरन निकलना पड़ेगा कलकत्ता के लिए। लेट्स गो। বিকেলের দিকে ওম প্রকাশ যখন ওর এসপির ঘরে গিয়ে ফাইলটা জমা দিলেন, তখন এসপি সাহেব বললেন, পশ্চিম বাঙ্গাল, ওখানে গিয়ে কাজ করা কিন্তু এত সহজ হবে না তিওয়ারি। ওখানকার ভাষা আলাদা আছে, সংস্কৃতি আলাদা আছে। ওখানকার লোকাল পুলিশের সাহায্য না মিললে তোমরা কিচ্ছু করতে পারবে না। सर, एक बार हमें ट्राई करने दीजिए। अगर नहीं कर पाए तो फिर हम हेल्प लेंगे, बट फिलहाल के लिए प्लीज हमें ट्राई करने दीजिए। ঠিক আছে, দেখো আর আমাকে আপডেট দিও কখন কি করছো। হ্যাঁ, यस सर, जरूर। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা, যার সব চরিত্র কাল্পনিক নয়। আজকের গল্পটি খুনের গল্প, তা এতক্ষণে আপনারা বুঝতে পেরেই গিয়েছেন। অবশ্য আর 5টা খুনের চেয়ে এটি একটু অন্যরকম। ব্যাপারটা হলো, অপরাধ যেখানে ঘটেছিল অপরাধীকে সেখানে পাওয়া যায়নি। তাদের ধরা হলো 1000 কিলোমিটার দূরের এক শহর থেকে, আর ধরার পদ্ধতিটাও ছিল অত্যন্ত চমকপ্রদ। সহজ ভাষায় যদি বলি তাহলে বলতে হবে অ্যাবসলিউট সিনেমা। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা বিমানবন্দর থেকে একটা হলুদ ট্যাক্সিতে চাপলেন ওম প্রকাশ তিওয়ারি এবং সাব ইন্সপেক্টর অজয় শর্মা। ওদের নিয়ে ট্যাক্সি বারাসতের অভিমুখে রওনা হলো। এপ্রিল মাসের ভ্যাপসা গরম আর আর্দ্রতা উত্তরপ্রদেশের এই দুই পুলিশ অফিসারকে রীতিমতো কাহিল করে ফেলেছে। আগ্রার শুকনো গরমের চেয়ে কলকাতার এই গুমট আবহাওয়া একেবারেই আলাদা। ট্যাক্সির খোলা জানলা দিয়ে হু হু করে গরম বাতাস ঢুকছে, আর তার সঙ্গে মিশে যাচ্ছে অচেনা এক শহরের গন্ধ। ইতিমধ্যেই গরমটা আরো বেড়েছে। ওম প্রকাশ তিওয়ারি বারবার রুমাল দিয়ে কপালের ঘাম মুছছিলেন। ওর কোলের ওপর রাখা একটা ডায়েরি, যাতে আমডাঙ্গার সেই টাওয়ার লোকেশনের বিবরণ লেখা। অজয় শর্মা জানলা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, স্যার স্যার এখানকার ও ল্যাঙ্গুয়েজ তো কিছু বুঝতে পারছি না। ও সাইনবোর্ড তো সব বাংলা মে হ্যাঁ। ও আমরা ও লোকাল পুলিশের হেল্প না নিয়ে সোজা আমডাঙ্গা যাওয়া ও ঠিক করলাম, ইয়ে क्या सही हुआ क्या? ওম প্রকাশ ডায়েরিটা বন্ধ করে বললেন, अजय सुनो, आगरा पुलिस का एक रेपुटेशन है। अगर हमने इमीडिएटली आकर वेस्ट बंगाल पुलिस का हेल्प असिस्टेंस लिया तो फिर हमारा रेपुटेशन पानी में मिल जाएगा। ये चारों ने सोच लिया कि ये इतने दूर चले गए तो आगरा पुलिस कुछ कर नहीं पाएगी। दिस इज नॉट राइट। আমরা এদেরকে দেখাবো হোয়াট উই ক্যান ডু। আমডাঙ্গা কতই বা বড় এলাকা হবে, আরে গিয়েই একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাব। ये जो आगरा से खून करके आए हैं यहीं कहीं छुपे होंगे, ढूंढ लेंगे। ট্যাক্সি ড্রাইভার পিছনের আয়নায় ওদের দিকে তাকিয়ে হিন্দি মিশ্রিত বাংলায় জিজ্ঞেস করল,
बाबू कहाँ जाना है? बारासात नाकि আমডাঙ্গা? দুটো কিন্তু अलग জায়গা, ভাড়া ज्यादा লাগবে। আমডাঙ্গা চলিয়ে। ঘণ্টাখানেক পর ট্যাক্সিটি আমডাঙ্গা মসজিদ মোড়ে এসে দাঁড়ালো। ওমপ্রকাশ এবং অজয় গাড়ি থেকে নেমে চারপাশটা দেখতে লাগলেন। অজয় একটা পানের দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। দোকানদার তখন মনের সুখে খৈনি ডলছিল। অজয় জিজ্ঞেস করলেন, अरे यहाँ आसपास कोई 4 लड़के हैं क्या जो कुछ दिन पहले आगरा गए थे? 4 दोस्त 27-28 साल के। हाँ, দোকানদার খৈনিটা মুখে ফেলে ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। তারপর মাথা চুলকে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, কি বলছেন বাবু? আগ্রা? ताजमहल? हमें खुद समझा नहीं। ए यहाँ तो सब लड़का আমডাঙ্গারই আছে। 4 জন লড়কা, কোন 4 জন বলুন তো? ওম প্রকাশ এগিয়ে এসে 4 জনের নাম করে জিজ্ঞেস করলেন। अच्छा एक बार सुनिए, ये 4 नाम पढ़ के देखिए ना। इन्हें जानते क्या आप? অমিত, রাহুল, এই নামে তো এখানে 50টা লড়কা আছে। আপনি কোন অমিতকে খুঁজছেন? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ভাষার এই দেওয়াল যে এত বড় সমস্যা হয়ে দাঁড়াবে তা তিনি বুঝতে পারেননি। তারা আমডাঙ্গার ভেতরে আরও বেশ কয়েকটা জায়গায় ঘুরলেন। বিডিও অফিসের আশেপাশের দোকানগুলোয়, লোকাল বাজার, চায়ের দোকান, সব জায়গায় জিজ্ঞেস করলেন। কিন্তু উত্তরপ্রদেশের হিন্দি টানের প্রশ্ন শুনে স্থানীয় মানুষ হয় ভয় পেয়ে গেল, না হয় কিছু বুঝতেই পারল না। ওমপ্রকাশ তিওয়ারি শেষ পর্যন্ত আমডাঙ্গাতে গিয়ে কোনো নির্দিষ্ট সূত্রই পেলেন না। একটা চায়ের দোকানে বসে অজয় শর্মা ওমপ্রকাশকে বললেন, सर एक आइडिया है मेरे दिमाग में। কি আইডিয়া অজয়? স্যার আমরা তো ও বাংলা ভাষা ঠিক করে জানি না। वो आगरार साइबर सेल যখন हमको बताया कि लोकेशन है আমডাঙ্গা, তো আমরা এই একটা জায়গাতেই কেন আছি? হ্যাঁ, वो गूगल मैप में দেখছিলাম कि ये वेस्ट बंगाल में आम দিয়ে শুরু হয়ে অনেক জায়গা আছে। वो हो सकता है कि वो क्रिमिनल लोग আমডাঙ্গা नामे दूसरा कोई जगह पे है, या फिर वो टावर का सिग्नल পাশের কোনো আম লেখা এলাকা থেকে আসছে। হ্যাঁ, যেমন? অজয় ওর মোবাইলে ম্যাপ খুলে এগিয়ে দিলেন। कोलकातार একটু नीचे ये देखिए एक बहुत बड़ा जगह है आमतला, और ये देखिए ये हावड़ा जिला में भी एक जगह है कि आमता। तो वो सर वो जो जिन्होंने खून किया वो ये আমডাঙ্গা में नहीं रह के अगर আমতলা বা আমতায় থাকে, हाँ, वो नामগুলো तो प्राय एक ही रकम ना, तो हो भी सकता है कि वो आगरा का जो साइबर ऑफिसर है वो আমডাঙ্গা और আমতলা इनमें वो गड़बड़ कर दिया और कुछ और बोल दिया। तो ওমপ্রকাশ তিওয়ারি কিছুক্ষণ ভাবলেন। ওর ক্লান্ত মগজ তখন কোনো সঠিক দিশা পাচ্ছিল না। 3 সপ্তাহ ধরে এই কেসটার পেছনে দৌড়ে ওর ধৈর্যচ্যুত হয়েছে। তিনি বললেন, হতে পারে অজয়, কিন্তু খুনি খুব চালাক। তারা হয়তো আমডাঙ্গার সিম তুলে আমতলায় বসে আছে। চলো আমরা আমতলা আর আমতা দুটো জায়গায় চলে যাই। খালি হাতে আমরা কিছুতেই ফিরতে পারবো না। পরবর্তী 2 দিন আগ্রা পুলিশের জন্য এক চরম প্রহসনে পরিণত হল। ওমপ্রকাশ এবং অজয় প্রথমে গেলেন দক্ষিণ 24 পরগনার একেবারে দক্ষিণে অবস্থিত আমতলা এলাকায়। সেখানে গিয়ে তারা দোকান বাজার ঘুরে হিন্দি ও ভাঙা বাংলায় জেরা করতে লাগলেন। भाई साहब यहाँ कोई 4 लड़के आए हैं क्या শিলিগুড়ি से आगरा से? কি শিলিগুড়ি মশাই? এটা আমতলা। এখানে শিলিগুড়ির লোক কেন আসবে? জানতো, ফালতু সময় নষ্ট করেন যত। আরে মহা মুশকিল। আরে ওরা আগ্রার কথা বলছে, তাই তো দাদা? আগ্রা তো, হ্যাঁ, এই আমাদের পঞ্চা একবার গিয়েছিল বটে আগ্রা। দাঁড়ান, ওকে ডাকি। এইখানেই দাঁড়ান, নড়বেন না কিন্তু। আসছে আমি পঞ্চাকে ডেকে নিয়ে। আমতলায় পুরো একটা দিন নষ্ট করার পর তারা পরদিন ছুটলেন হাওড়া জেলার আমতা এলাকায়। সেখানে গিয়েও একই পরিস্থিতি। ওখানকার গ্রামীণ পরিবেশের মানুষ অচেনা 2 জন হিন্দি ভাষীর আচমকা তদারকি দেখে আরো বেশি ঘাবড়ে গেল। কেউ ওদের প্রশ্নের সোজা উত্তরই দিল না। হাওড়ার আমতার একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ওমপ্রকাশ তিওয়ারি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ওর জুতো জোড়া ধুলো মলিন, জামা কাপড়ে ঘামের দুর্গন্ধ। ঠিক এমন সময় ওমপ্রকাশের মোবাইল ফোনটা
বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আগ্রার এসপি সাহেবের নাম্বার। ওম প্রকাশের বুক ধিপ ধিপ করতে লাগলো। ফোনটা রিসিভ করলেন তিনি। তিওয়ারি, প্রগ্রেস কি? 4 দিন হয়ে গেল তোমরা কলকাতা গিয়েছো, খুনিদের ধরতে পারলে? ওম প্রকাশ ঢোক গিলে বললেন, স্যার অ্যাকচুয়ালি আমরা এখানকার জিওগ্রাফি বুঝতে পারছি না স্যার। স্যার আমরা সব জায়গায় রেড করেছি, আমডাঙ্গা, আমতলা, আমতা, 3টে জায়গায়। কিন্তু স্যার খুনি ফেক আইডি ব্যবহার করেছে, লোকালরা কেউ কিচ্ছু বলতে পারছে না। এসপি সাহেব ওপার থেকে প্রায় গর্জে উঠলেন। কি বলছো তিওয়ারি? আমতলা, আমতা, তোমরা কি ওখানে আম কুড়াতে গেছো নাকি মার্ডারে আসামি ধরতে গেছো? আমডাঙ্গা লোকেশন দেখাচ্ছে আর তোমরা আমতলায় কি করছো? শোনো, লোকাল ল্যাঙ্গুয়েজ না জেনে তোমরা ওখানে কি সার্কাস করতে গেছো? हाँ सुनो तिवारी, कलकत्ता का जो भवानी भवन है ना, वहाँ का एसटीएफ में एक खूब ভালো একজন অফিসার আছেন। হ্যাঁ, ওর নাম সঞ্জীব কুমার, এডিশনাল সিপি। আমি ওর সাথে কথা বলেছি। তোমরা এক্ষুনি ভবানী গিয়ে ওর সাথে দেখা করো, ঠিক আছে? লোকাল পুলিশের হেল্প নাও, আর নেই তো কালকের ফ্লাইটে আগ্রা ফিরে এসো। আই ডোন্ট ওয়ান্ট এনি মোর এক্সকিউজেস, ওকে? ফোনটা কেটে গেল। ওম প্রকাশ অজয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। অজয়, আমাদের খোঁজা শেষ, আমাদেরকে এখানকার পুলিশের সাহায্য নিতেই হবে। বিকেলের দিকে ওম প্রকাশ তিওয়ারি এবং অজয় শর্মা এসে পৌঁছলেন কলকাতার ভবানী ভবনে, রাজ্য পুলিশের প্রধান কার্যালয়। ওম প্রকাশ ও অজয়কে নিয়ে যাওয়া হলো অ্যাডিশনাল সিপি সঞ্জীব কুমারের চেম্বারে। সঞ্জীব কুমার মধ্যবয়সী, টেবিলে নিখুঁতভাবে সমস্ত ফাইল সাজানো। ওদের দেখে সঞ্জীব কুমার মৃদু হেসে বললেন, আসুন তিওয়ারিজি, বসুন। আগ্রা থেকে সোজা আমতলা আর আমতা ঘুরে এলেন বোধ হয়। ওম প্রকাশ লজ্জিত বোধ করলেন, বললেন, স্যার আসলে আমরা ভেবেছিলাম দ্যাট আমরা নিজেরাই হয়তো। ঠিক আছে, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। সঞ্জীব কুমার হাত তুলে ওনাকে থামিয়ে দিলেন। বেঙ্গল ক্রাইম আর বেঙ্গলের জিওগ্রাফি একটু আলাদা, ল্যাঙ্গুয়েজ না জানলে এখানে কাজ করা কঠিন। আচ্ছা, কেসটা কি একটু বলুন তো? রাধেশ্যাম দীক্ষিতের মার্ডার কেস, তাই তো? ওম প্রকাশ তিওয়ারি পুরো কেসের ফাইল, আগ্রার হোটেলের বিবরণ, IMEI নম্বরের রিপোর্ট সঞ্জীব কুমারের সামনে বাড়িয়ে দিলেন। সঞ্জীব কুমার ফাইলটা মন দিয়ে পড়তে লাগলেন। ইতিমধ্যেই STF এর আরেকজন তুখোর ইন্সপেক্টর সুশান্ত নাগ ঘরে ঢুকলেন। সঞ্জীব কুমার সুশান্তকে দেখে বললেন, আরে সুশান্ত, এসেছো? এসো এসো এসো, আলাপ করিয়ে দিই। এনারা আগ্রা পুলিশের অফিসার ওম প্রকাশ আর অজয় শর্মা। আর ও হলো সুশান্ত, আমাদের ডিপার্টমেন্টের জান বলতে পারেন। নমস্কার। হ্যাঁ, নমস্তে নমস্তে। এদিকে এসো, এদিকে এসো, এই রিপোর্টটা দেখো। দেখি। সুশান্ত নাগ ফাইলটার ওপর চোখ বোলাতে বোলাতে বললেন, কলকাতা থেকে আগ্রায় গিয়ে খুন, ইন্টারেস্টিং তো। রিপোর্ট পড়া শেষ করে সুশান্ত সঞ্জীবের দিকে তাকালেন। সঞ্জীব বললেন, সুশান্ত, আগ্রা পুলিশ আমাদের গেস্ট, আর এই অপরাধীরা আমাদের রাজ্যের মাটিতে বসে ফোন অন করেছে। এটা আমাদেরও প্রেস্টিজের ব্যাপার। তো সুশান্ত, তুমি এই কেসটার দায়িত্ব নাও, এদের যা যা হেল্প লাগবে করো। আর সবার আগে ওই IMEI নাম্বারটা আমাদের লোকাল ইন্টারসেপশনে বসাও। ইয়েস স্যার। সুশান্ত নাগ মাথা নাড়লেন। আমি এখনই ফোনটা ট্যাপে বসাচ্ছি, দেখা যাক আমাদের আমডাঙ্গার বন্ধু ফোনে কার সাথে কি গল্প করছে। সঞ্জীব কুমার ওম প্রকাশের দিকে তাকিয়ে বললেন, তিওয়ারিজি, আপনারা গত 4 দিন খুব দৌড়ঝাঁপ করেছেন, এবার একটু রিল্যাক্সড হন না? সুশান্ত এই সমস্ত কেস হ্যান্ডেল করতে ওস্তাদ আছে, আপনারা ওর সাথে থাকুন, আশা করি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। ওকে? সুশান্ত নাগ আর সময় নষ্ট করলেন না। তিনি ওম প্রকাশ তিওয়ারি এবং অজয়কে নিয়ে নিজস্ব অপারেশন রুমে চলে এলেন। সেখানে বড় বড় কম্পিউটারের সামনে সাইবার সেলের অফিসাররা বসে আছেন। রাধেশ্যাম দীক্ষিতের মোবাইল ফোনের IMEI নাম্বারটি কলকাতা পুলিশের নিজস্ব টাওয়ার ইন্টারসেপশন সিস্টেমে বসানো হলো। অর্থাৎ ওই ফোন থেকে এখন যে কোনো কল হলেই তা সরাসরি সুশান্ত নাগের সিস্টেমে রেকর্ড হবে এবং তারা লাইভ শুনতেও পাবেন। টানা 2 দিন ধরে ফোনটি ইন্টারসেপশনে রাখা হলো। সুশান্ত নাগ, ওম প্রকাশ এবং অজয় শর্মা
হেডফোন কানে নিয়ে অপরাধীর সমস্ত কল রেকর্ড শোনার চেষ্টা করলেন। যদিও ওমপ্রকাশ বা অজয় কি কথা হলো ফোনে তার কিচ্ছুটি বুঝতে পারলেন না। দ্বিতীয় দিনের মাথায় বেশ কিছু কল রেকর্ড শোনার পর সুশান্ত নাগ হেডফোনটা নামিয়ে রাখলেন। ওর মুখে এক চিলতে রহস্যময় হাসি। ওমপ্রকাশ তিওয়ারি অধীর হয়ে জিজ্ঞেস করলেন, अरे सुशांत बाबू কি জানতে পারলেন? খুনি কিধারে কিধারে? তিওয়ারিজি, অপরাধী কিন্তু আমডাঙ্গাতেই আছে, আমতলায় যায়নি। আর সবচেয়ে বড় কথা, এই যে লোকটা ফোনটা ব্যবহার করছে সে কিন্তু কোনো প্রফেশনাল কিলার নয়। হ্যাঁ, এই লোকটা হলো যাকে বলে 100% ওমেনাইজার, মানে নারীর প্রতি চরম আসক্ত। গত 48 ঘন্টায় ও যতগুলো কল করেছে তার মধ্যে 80% কলই করেছে বিভিন্ন মেয়েদের। কখনো পাড়ার কোনো বৌদিকে ফোন করে ফষ্টিনষ্টি করছে, কখনো কোনো নতুন মেয়ের নম্বর জোগাড় করে তাকে পটাবার চেষ্টা করছে। সারাদিন শুধু মেয়েদের উত্ত্যক্ত করে বেড়ানোই এর কাজ। ওমপ্রকাশ তিওয়ারি অবাক হলেন, বললেন, হ্যাঁ, খুন করার পর একটা লোক মেয়েদের সাথে প্রেম করে বেড়াচ্ছে? হ্যাঁ, কারণ ও ভাবছে আগ্রা থেকে 1000 কিলোমিটার দূরে ও এখন সম্পূর্ণ নিরাপদ। অপরাধীর এই চারিত্রিক দুর্বলতাটাই আপাতত আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আমরা ওকে টোপ দিয়েই কাবু করব। वो आप हनी ट्रैप का बात कर रहे हैं सर? সুশান্ত নাগের চোখ দুটো চকচক করে উঠল। ইয়েস, ও যদি প্রফেশনাল কিলার হতো তবে ওকে ধরা কঠিন হতো। একটা মেয়ের মিষ্টি গলার আওয়াজ শুনলেই ও নিজে থেকেই আমাদের ফাঁদে পা দেবে। চিন্তা করবেন না, আমি এমন ফাঁদ পাতব যাতে ও নিজেই এসে আমাদের গাড়িতে উঠবে। কথা শেষ করেই সুশান্ত নাগ কাকে যেন একটা ফোন করলেন। হ্যালো, রেখাকে আমার ঘরে একটু পাঠিয়ে দাও তো। একটা বিশেষ অপারেশনের জন্য ওকে দরকার। ভবানী ভবনের এসটিএফ অপারেশন রুমে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে ততক্ষণে। ইন্সপেক্টর সুশান্ত নাগ নিজের চেয়ারে বসে কেসের ফাইলটা আবার একবার দেখছিলেন। ওর পাশে সোফায় বসে আছেন আগ্রা পুলিশের ওমপ্রকাশ তিওয়ারি এবং অজয় শর্মা। এমন সময় দরজা ঠেলে ঘরে ঢুকলেন রেখা, কলকাতা পুলিশের একজন লেডি কনস্টেবল। স্যার, আসছি। সুশান্ত নাগ রেখার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, এসো এসো এসো। হ্যাঁ স্যার, বলুন। সুশান্ত নাগ টেবিলের ওপর রাখা একটা মোবাইল ফোন রেখার দিকে এগিয়ে দিলেন। এই দেখো। মোবাইলে ডায়ালে একটা নাম্বার ইতিমধ্যেই টাইপ করে রাখা। এই নম্বরে তোমাকে ফোন করতে হবে। লোকটা একটি চূড়ান্ত ওমেনাইজার, মেয়েদের গলা শুনলেই গলে জল হয়ে যায়। তোমার কাজ হলো ওর মনে কৌতূহল আর লালসা তৈরি করা। কোনো তাড়াহুড়ো করবে না, একদম স্বাভাবিকভাবে কথা বলবে, যেন ও বিন্দুমাত্র সন্দেহ না করে। ওমপ্রকাশ তিওয়ারি একটু চিন্তিত গলায় বললেন, সুশান্ত বাবু, লোকটা যদি চট করে আমাদের ফাঁদে পা না দেয়, যদিও ফোন কেটে দেয় বা অন্য কোনো নাম্বার ভেবে এড়িয়ে যায়? তিওয়ারিজি, চিন্তা করবেন না, আপনি শুধু দেখুন রেখা কিভাবে ওকে জালে তোলে। রেখা, তুমি তোমার কাজ শুরু করো। প্রথমবার ফোন করে তুমি জিজ্ঞেস করবে এটা সায়ন কিনা। সায়ন তোমার প্রেমিক। ও তো বলবেন না, তখন সরি বলে কলটা কেটে দেবে। আমি নিশ্চিত ও আবার কল করবে। রেখা ফোনটা হাতে নিলেন। সুশান্ত নাগের ইশারায় সাইবার সেলের অফিসার অপরাধীর নম্বরে আউটগোয়িং কলটি কানেক্ট করে দিলেন। স্পিকার অন করে দেওয়া হলো ফোনের। ওপার থেকে একটা খসখসে কিন্তু দেমাকি যুবকের গলা ভেসে এলো। হ্যালো, কে বলছেন? রেখা সুশান্ত নাগের দিকে একবার তাকিয়ে অত্যন্ত মিষ্টি এবং আদুরে গলায় বললেন, হ্যালো সায়ন, তুই কোথায় রে? এতক্ষণ ধরে তোকে ট্রাই করছি। ফোনটা এনগেজ কেন ছিল? ওপার থেকে যুবকটি একটু অবাক হয়ে বলল, সায়ন? না না, এখানে কোনো সায়ন ফায়ন নেই, আপনি ভুল নম্বরে ফোন করেছেন। রেখা একটু ঘাবড়ে যাওয়ার নাটক করলেন, বললেন, ও মা, তাই? আই এম সো সরি। সরি, রং নাম্বার। কথা শেষ করেই কলটা কেটে দিলেন রেখা। ঠিক তার 2 মিনিট পরেই
রেখা আবার ঘুরিয়ে কল করলেন। কলটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যুবক বলল, আরে আমি সায়ন নই, কিন্তু আপনি কে বলছেন? ইস, ভারী মুশকিল হলো বুঝলেন। সায়ন আমাকে এই নাম্বারটাই দিল। আই এম সো সরি, আপনাকে ডিস্টার্ব করলাম না? সুশান্ত নাগ পাশ থেকে হাত দিয়ে ইশারা করলেন ফোনটা কেটে দেওয়ার জন্য। রেখা তক্ষুনি ফোনটা কেটে দিলেন। অজয় শর্মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, अरे फोन क्यों काट दिया? वो तो बात करना चाहता था। অজয় জি, এটাই তো সাইকোলজিক্যাল গেম। প্রথমবারেই যদি রেখা ওর সাথে বেশি কথা বলতো, ও সন্দেহ করতে পারত। এখন ও ভাববে একটা সুন্দরী মেয়ে ভুল করে ওকে ফোন করেছে এবং ও নিজে থেকেই মেয়েটার গলার আওয়াজ আবার শোনার জন্য ছটফট করবে। রেখা আধ ঘন্টা পরে আরেকটা কল করবে। পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় রেখা আরো দুবার ওই নাম্বারে ফোন করলেন এবং প্রতিবারই ও সরি, আবার ভুল হয়ে গেল বা হ্যালো শুনতে পাচ্ছেন, এসব কথা বলে ফোন কেটে দিলেন। ফোনের ওপাশের যুবকের মনে ততক্ষণে তীব্র কৌতূহল আর উত্তেজনা তৈরি হয়ে গেছে। ওপার থেকে সে বারবার জিজ্ঞেস করছিল, আরে কাটছেন কেন? আপনার নামটা তো বলুন, আপনি কোথায় থাকেন? কিন্তু রেখা প্রতিবারই সুকৌশলে ফোনটা কেটে দিচ্ছিলেন। বিকেল 4টে নাগাদ ওই যুবক নিজেই রেখার নাম্বারে কল ব্যাক করলেন। গেট রেডি রেখা, এবার মাছ টোপ গিলেছে। তুমি এমনভাবে কথা বলবে যেন তোমার বয়ফ্রেন্ড তোমাকে ভুল নম্বর দিয়েছে এবং তুমি বুঝতে পারছো না এই অবস্থায় কি করবে। আদতে তোমার কাজ হবে ওকে আমাদের চেনা একটা জায়গাতে নিয়ে আসা। এই ধরো বারাসাতে চাপাডালি মোড়, যাতে ওকে সহজে ধরা যায়। বুঝতে পেরেছি স্যার। রেখা ফোনটা রিসিভ করলেন। হ্যালো 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 ওপার থেকে যুবকটির গলা এবার বেশ চড়া এবং উত্তেজিত। আরে আপনি বারবার আমাকে ফোন করে কেটে দিচ্ছেন কেন বলুন তো? কি চাই কি আপনার? রেখা এবার একটু কাঁদো কাঁদো গলায় বললেন, আমি কি করব বলুন? আমি তো আমার বয়ফ্রেন্ডকে ফোন করার চেষ্টা করছি। ও কাল রাতে আমার সাথে ঝগড়া করেছে, সারা রাত ফোন বন্ধ ছিল, আর এখন কল করে দেখছি আপনার কাছে কল চলে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ প্লিজ আপনি রাগ করবেন না, আমার এমনিতেই খুব মন খারাপ। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া আর মন খারাপ, এই দুটো শব্দ ফোনের ওপাশের যুবকের কণ্ঠস্বর কিছুটা নরম করে তুলল। ও আচ্ছা, বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে? তা আপনার বয়ফ্রেন্ডটা তো ভারী বোকা দেখছি। আপনার মতো এত সুরেলা কণ্ঠের মেয়ের সাথে কেউ ঝগড়া করে ফোন বন্ধ রাখে? আপনার বয়ফ্রেন্ডের নাম কি জানো? সায়ন। আসলে ও আমাকে একদম সময় দেয় না জানেন, শুধু নিজের বন্ধুদের নিয়ে মেতে থাকে। ও, বাড়ি কোথায় সায়নের? বামুনগাছি চৌমাথা। আপনার? আমডাঙ্গা। আপনার নাম কি? অমিত। অমিত? কি করব বলুন তো? সায়ন। রেখার কথা শেষ হওয়ার আগেই ফোনের উপাস থেকে অমিত বলল, আরে দূর, ছাড়ুন তো ওই সায়নের কথা। দেখুন, যে কদর করতে জানে না তার জন্য কেঁদে কি লাভ? আচ্ছা, আমিও তো আপনার বয়ফ্রেন্ড হতে পারি। সায়নের চেয়ে অনেক ভালো কেয়ার করবো কিন্তু আপনার। রেখা এবার একটু লজ্জিত হওয়ার ভান করে বললেন, ইস, কি যে বলেন না, আপনাকে তো আমি চিনি না। কে বললো আপনি আমাকে চেনেন না? এই তো আমার নাম বললাম, অমিত, বাড়ি আমডাঙ্গা। আর কি চিনতে হবে, কলকাতার ডালহৌসিতে একটা অফিসে চাকরি করি। আপনার নামটা কিন্তু বললেন না। তানিয়া। বারাসাতের চাপাডালি মোড়ের কাছে যে একটা বড় নার্সিংহোম আছে, ওই নার্সিংহোমের ঠিক পেছনের গলি দিয়ে বেরিয়ে মিনিট 5 হাঁটলেই আমাদের বাড়ি। ও, এই তো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। আমি তো রোজই বারাসাত হয়ে বাসে করে ডালহৌসি যাই। তা বলছিলাম তানিয়া,
সায়নের উপর রাগ করে লাভ নেই। বরং চলো কাল বিকেলে আমরা দুজনে একটু দেখা করি নাকি, চাপাডালির মোড়ে ওই নার্সিংহোমের সামনে। এবার রেখা একটু ইতস্তত করার নাটক করলেন। কাল না, মানে কাল বিকেলে আসলে আমি একটু বেরোবো, আর অচেনা একজনের সাথে এভাবে। আরে অচেনা কেন, কাল দেখা করলেই তো চেনা হয়ে যাবে। কাল বিকেল 5:30 নাগাদ আমি অফিস থেকে ফেরার পথে চাপাটালির মোড়ে ওই নার্সিংহোমের সামনে এসে দাঁড়াবো। তুমি আসবে তো? প্লিজ না করো না। রেখা সুশান্ত নাগের দিকে তাকালেন। সুশান্ত থামস আপ দেখালেন। রেখা বললেন, ঠিক আছে অমিত, আপনি যখন এত করে বলছেন, কাল 5:30টায় আমি চাপাডালি মোড়ের নার্সিংহোমের সামনে আসব। কিন্তু আমি আপনাকে চিনব কি করে? ওখানে তো অনেক ভিড় থাকে। কাল আমি একটা বেগুনি রঙের জামা পরে যাব, একদম ব্রাইট বেগুনি কালার। হ্যাঁ, দূর থেকে দেখলেই তুমি চিনতে পারবে। আর নার্সিংহোমের সামনে এসে আমি তোমাকে এই নম্বর থেকে ফোন করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আসবো। আর শোনো, সায়নের কথা আবার মাথায় এনো না, আমি তো আছি। আর মন খারাপ করো না, এই বয়সে একজনের জন্য কান্নাকাটি করতে নেই। তার চেয়ে পাখির মতো ফুরুত করে এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াবে, এই তো মজা। বড্ড ফাজিল আপনি। ও ফাজলামি পছন্দ করো নাকি তুমি? কাজটা হয়ে গেছিল। বাড়তি কথা বলার আর কোনো দরকার রেখার নেই। রেখা এবার মেকি ব্যস্ততা দেখিয়ে বললেন, মাস্ট রাখি এখন, কাল তাহলে দেখা হচ্ছে 5:30। ফোনটা কাটতেই সুশান্ত নাগ চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন। ওর মুখে বিজয়ীর হাসি। শাবাশ, ওয়েল ডান। ওম প্রকাশ তিওয়ারি গভীর শ্রদ্ধায় সুশান্ত নাগের দিকে তাকালেন। মানতেই হবে সুশান্ত বাবু, আপনার এই হানি ট্র্যাপের আইডিয়াটা একদম ফার্স্ট ক্লাস, খুব কাজ করেছে। কাল বিকেল 5টার মধ্যে আমাদের টিমকে বারাসাতে চাপাডালির মোড়ে পজিশন নিতে হবে। অজয়জি, তিওয়ারিজি, আপনারা তৈরি তো? স্যার রেডি হ্যাঁ স্যার। পরদিন বিকেল। বারাসতের চাপাডালি মোড় চত্বরটা প্রতিদিনের মতোই প্রচণ্ড ব্যস্ত আর ঘিঞ্জি। টাকি রোড এসে এখানেই যশোর রোডে গিয়ে মিশেছে। উত্তর 24 পরগনার দুই স্থলবন্দর বনগা আর ঘোজাডাঙ্গাকে কানেক্ট করেছে এই দুটি রাস্তা। ফলে সারাদিন ভিড়ভাট্টা লেগেই আছে। পাশেই শহীদ তিতুমির বাস স্ট্যান্ড। বাস, 4 চাকার গাড়ি, অটো, রিক্সা আর পথচারীদের কোলাহলে কান পাতা দায়। মোড়ের মাথায় বড় নার্সিংহোমটার সামনে বহু মানুষের আনাগোনা। বিকেল ঠিক 5:15। সুশান্ত নাগের নেতৃত্বে এসটিএফ এর 6 জনের একটা টিম 2টো ট্যাক্সির ভেতর ছদ্মবেশে পজিশন নিয়ে বসে আছে। একটি গাড়িতে বসে আছেন সুশান্ত নাগ, ওমপ্রকাশ তিওয়ারি এবং একজন ড্রাইভার, আর অন্যটিতে আছেন অজয় শর্মা এবং এসটিএফ এর বাকি সশস্ত্র জওয়ানরা। রেখা ওদের সাথে আসেনি। তিনি ভবানী ভবনের কন্ট্রোল রুম থেকেই ফোন ট্র্যাক করছেন। ওম প্রকাশ তিওয়ারি জানলার কাঁচটা সামান্য নামিয়ে বাইরে তাকিয়েছিলেন। ওর কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আরে সুশান্ত বাবু, 5:30 তো বাজতেই চললো, अभी तक तो वो वायलेट জামার কাউকে দেখতেই পেলাম না। সুশান্ত নাগ খুব শান্তভাবে চুইং গাম চিবোচ্ছিলেন। বললেন, ধৈর্য ধরুন তিওয়ারিজি, আমাদের সাইবার সেল লাইভ লোকেশন ট্র্যাক করছে ফোনটার, চাপ নেবেন না। ঠিক 5:30টার সময় সুশান্ত নাগের ফোন বেজে উঠল। কন্ট্রোল রুম থেকে অপারেটর জানালেন স্পটেই আছে। সুশান্ত এবার তীক্ষ্ণ চোখে নার্সিংহোমের সামনের ভিড়টার দিকে তাকালেন। বেগুনি রঙের জামা পরা একটা ছেলে নার্সিংহোমের ঠিক গেটের সামনে এসে দাঁড়ালো। তারপর পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কানে দিল। তিওয়ারিজি, ওই দেখুন, ওই যে বেগনি জামা। ঠিক এই সময় সুশান্ত নাগের হাতের মোবাইল ফোনটা
ভাইব্রেট করে উঠল। কন্ট্রোল রুম থেকে রেখা বললেন, স্যার, টার্গেট এখন আমার নম্বরে কল করছে। ও নার্সিং হোমের একদম সামনে দাঁড়িয়ে আছে। সুশান্ত নাগ আর এক সেকেন্ডও সময় নষ্ট করলেন না। তিনি ওর ওয়্যারলেস সেটটা মুখে তুলে অত্যন্ত নিচু কিন্তু দৃঢ় গলায় বললেন, টিম বি অ্যালার্ট। বেগুনি রঙের জামা পরা ছেলেটাকে টার্গেট করবে। ও ফোনে কথা বলছে। গো 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 গো। পলকের মধ্যে দুটো গাড়ির দরজা খুলে গেল। সুশান্ত নাগ, ওম প্রকাশ তিওয়ারি এবং অন্য গাড়ি থেকে অজয় শর্মা এবং এসটিএফ এর জওয়ানরা চিতার গতিতে ছুটে গেলেন অমিতের দিকে। অমিত তখন ফোনে বলছিল, হ্যাঁ হ্যালো তানিয়া, আমি তো নার্সিংহোমের একদম গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বলছি, তোমার বাড়ি থেকে বেরোতে কতক্ষণ লাগবে? আরে কে? ছাড়ো, কি করছো কি? ছাড়ো। অমিতের কথা শেষ হওয়ার আগেই সুশান্ত নাগ পেছন থেকে এসে ওর জামার কলারটা এমন শক্ত হাতে ধরলেন যে অমিতের হাত থেকে মোবাইল ফোনটা ছিটকে পড়ে গেল নিচে। সাব ইন্সপেক্টর অজয় শর্মা এবং এসটিএফ এর জওয়ানরা ততক্ষণে অমিতকে চারদিক থেকে চেপে ধরেছে। চাপাডালির মোড়ের সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই সুশান্ত নাগের টিম অমিতকে চ্যাংদোলা করে তুলে সোজা গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। গাড়ির দরজা সজোরে বন্ধ হলো এবং গাড়ি দুটো ভিড় ঠেলে সোজা রওনা দিল কলকাতার দিকে। গাড়ির ভেতরে অমিতকে মাঝখানে বসিয়ে দুপাশ থেকে চেপে ধরেছেন ওমপ্রকাশ এবং অজয় শর্মা। সুশান্ত নাগ সামনের সিট থেকে ঘুরে অমিতের দিকে তাকালেন। অমিত তখন ভয় কাঁপছে, ওর জামা ঘামে ভিজে গেছে। ও তোতলাতে তোতলাতে বলল, আপনারা কারা স্যার? আমাকে এভাবে ধরে আনলেন কেন? আমি তো কিছু করিনি। ইন্সপেক্টর নাগ ওর পকেট থেকে রাধে শ্যাম দীক্ষিতের একটা ছবি বের করে অমিতের চোখের সামনে ধরলেন। এই লোকটাকে চেনো অমিত বাবু? আগ্রার হোটেল রাজবংশীর 304 নম্বর রুম, গামছা পেঁচিয়ে খুন। মনে পড়ছে কিছু? মুহূর্তের মধ্যে অমিতের মুখের সমস্ত রক্ত শুকিয়ে গেল। ফ্যাকাশে মুখেও ফ্যাল ফ্যাল করে ওম প্রকাশ তিওয়ারির দিকে তাকালো। বাগুইয়াটির ভিড়ভাট্টা এলাকা ছাড়িয়ে ভিআইপি রোডের পাশে একটা অন্ধকার নির্জন গলির মুখে এসে দুটো গাড়ি দাঁড়ালো। পিছনের সিটে দুপাশ থেকে ওম প্রকাশ তিওয়ারি এবং অজয় শর্মার লোহার মতো শক্ত হাতের চাপে পিষে যাচ্ছে অমিত, যার আসল নাম একটু আগেই জানা গেছে, তন্ময় বিশ্বাস। আর তার সেই উজ্জ্বল বেগুনি শার্টের হাতা ছিঁড়ে গেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন ইন্সপেক্টর সুশান্ত নাগ। ডান হাতে আলতো করে ধরা সার্ভিস রিভলভার। সুশান্ত নাগ ঠান্ডা গলায় বললেন, অমিত, সরি, তন্ময়। তানিয়া কিন্তু এখনো ফোনের ওপারে অপেক্ষা করছে। তা তানিয়াকে তোমার আগ্রার বীরত্বের গল্পটা বলবো নাকি তুমি আমাদের বলবে? তন্ময় বিশ্বাসের ঠোঁট দুটো কাঁপছিল। সে ওম প্রকাশ তিওয়ারির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, স্যার স্যার আমাকে মারবেন না স্যার, আমি মার্ডার করতে চাইনি, আমাকে মারবেন না। ওটা সুজয়দার প্ল্যান ছিল, সুজয়দাই আমাকে লোভ দেখিয়েছিল স্যার। আমি সব বলে দিচ্ছি, সব সব আমাকে এনকাউন্টার করবেন না স্যার। সুজয়দাকে? আগ্রার হোটেলে তো তোরা 4 জন ছিলি, বাকি 3 জন কোথায়? জলদি বল, নয়তো লকআপে তোকে কিভাবে সোজা করতে হয় আমার জানা আছে। বল। তন্ময় ছটফট করে উঠল, বলল, আমরা 4 জনই আমডাঙ্গার ছেলে স্যার। আমি রাজীব, প্রীতম আর সুজয়দা। সুজয়দা থাকে উল্টোডাঙ্গার দিকে, ওই আমাদের লিডার। আর রাজীবের বাড়ি আমডাঙ্গায়, কালীতলা মোড়ে। রাজীব ওখানেই আছে এখন। সুশান্ত নাগ ওর ঘড়ির দিকে তাকালেন। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় সন্ধে 6:10। তিনি ওয়্যারলেস সেটটা তুলে অন্য গাড়িতে থাকা এসটিএফ জওয়ানদের নির্দেশ দিলেন, গাড়ি ঘোরাও, আবার আমডাঙ্গার দিকে ব্যাক করতে হবে, সেকেন্ড উইকেট তুলতে হবে, চলো। গাড়ি দুটোর ইঞ্জিন আবার গর্জে উঠে হেডলাইট জ্বেলে হাইওয়ে ধরে ছুটল। সুশান্ত নাগ অমিত ওরফে তন্ময়ের দিকে ফিরে বললেন, তন্ময়, রাজীবকে ফোন কর,
ঠিক যেভাবে বলছি সেইভাবে কথা বলবি, গলায় যেন এক ফোঁটা ভয় না থাকে। যদিও টের পায় তুই পুলিশের গাড়িতে আছিস, তবে গাড়ির ভেতরেই তোর এনকাউন্টার করে দেবো, বুঝেছিস? অজয় শর্মা ওর পকেট থেকে ফোনটা বের করে ওর হাতে দিল। তন্ময় রাজীবের নাম্বারে ডায়াল করলো। এদিকে ওম প্রকাশ তিওয়ারি নিজের রিভলভারের নলটা তন্ময়ের পাঁজরে চেপে ধরলেন। রিং হতে লাগলো। ফোনের ওপার থেকে রাজীবের অলস গলা শোনা গেল। তন্ময় বল, তানিয়ার সাথে ডেটিং কেমন হলো রে? মালটা পড়লো? তন্ময় ঢোক গিলে নিজের গলাটা স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করে বলল, আরে দূর, মালটা আসেনি রে, ফোনটাই ধরছে না। শোন রাজীব, একটা জরুরি দরকার আছে। সুজয়দা আমাকে খুব দরকারি কাজের জন্য আমডাঙ্গার মেন রোডের ওই বড় টার্নিংটার কাছে যেতে বলেছে। তুই আসবি একটু? আয় না, ওখানে কথা হবে। রাজীব ওপার থেকে একটু অবাক হয়ে বলল, সুজয়দা তোকে ফোন করেছিল? কই, আমাকে তো কিছু বলেনি। এই কি কাজ বলতো? একটা নতুন মুরগির খোঁজ পেয়েছে মনে হয়। তুই আয়, তুই দেরি করিস না। ওই পচা পানের মোড়ে যে চায়ের দোকানটা আছে ওখানে চলে আয়। আমি বাইক নিয়ে ওখানেই আসছি। ঠিক আছে ঠিক আছে, আয়। আমি কত মিনিট 15-এর মধ্যে পৌঁছচ্ছি, ঠিক আছে? সুশান্ত নাগ মুচকি হাসলেন। গুড জব তন্ময়, এবারের মতন তোর এনকাউন্টার মাফ। হ্যাঁ, যা। আমাকে মারবেন না স্যার, আমি খুন করিনি স্যার। যা করার সব সুজয়দা করেছে। তুই তো সাথে ছিলি, এখন ধোয়া তুলসী পাতা সাজিস না একদম। হ্যাঁ স্যার, ছিলাম, সত্যিই ছিলাম। কিন্তু কি করব স্যার, টাকার খুব দরকার ছিল। বাবা বিডিও অফিসে দারোয়ানের কাজ করে স্যার, তাও কন্ট্রাক্টে, পার্মানেন্ট না। তো বাড়িতে খুব অশান্তি স্যার, আমি কোনো কাজ বাজ পাচ্ছিলাম না। অনেকদিন সুজাতার লোভ দেখালো, আমি লোভে পড়ে গেছিলাম স্যার। আমাকে মারবেন না স্যার। সন্ধে 6:45। আমডাঙ্গা মেন রোডের পচা পানের মোড়টা এখন অন্ধকারে ডুবে গেছে। দু একটা ল্যাম্পপোস্টে আলো জ্বললেও তার আলো খুবই আবছা। রাস্তার ধারে একটা ভাঙা চায়ের দোকানের পাশে একটা ছেলে দাঁড়িয়ে মোবাইল ফোন ঘাঁটছিল। সুশান্ত নাগের গাড়িটা হেডলাইট নিভিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তন্ময় ইশারা করে বলল, ওই যে স্যার, ওই যে ছেলেটা যে মোবাইল ঘাটছে, ওই রাজীব। ইন্সপেক্টর নাগ গাড়ি থেকে নামলেন না। তিনি ওয়্যারলেস সেটে টিম বি কে বললেন, সুজিত, টিম নিয়ে গাড়ি থেকে নামো। ছেলেটাকে চারদিক থেকে এমন ভাবে ঘিরে ধরবে যেন পালাবার কোনো রাস্তা না পায়। নো সাউন্ড, নো ড্রামা। রাজীব তখনও ফোনে মশগুল ছিল। হঠাৎই ওর চোখে পড়ল 4 জন লম্বা চওড়া মানুষ সাধারণ পোশাকে ওর দিকে এগিয়ে আসছে। ও একটু অপ্রস্তুত হয়ে যেই না পিছন ফিরতে যাবে, অমনি সাব ইন্সপেক্টর সুজিত ল্যাং মেরে ওকে মাটিতে ফেলে দিল। কি হচ্ছে এটা? চিৎকার করার আগেই এসটিএফ এর 2 জন জওয়ান ওর মুখটা চেপে ধরল এবং ওর হাত দুটো পিছনের দিকে নিয়ে গিয়ে হ্যান্ডকাফ পরিয়ে দিল। পুরো অপারেশনটা হলো মাত্র 20 সেকেন্ডে। অন্ধকারের মধ্যে আশেপাশে 2-1 জন পথচারী কিছু বুঝে ওঠার আগেই রাজীবকে তুলে দ্বিতীয় গাড়িটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। গাড়ি দুটো আবার হাইওয়ে ধরে ফিরতি পথে রওনা দিল। দ্বিতীয় গাড়ির ভেতরে রাজীব তখন কাঁপছে। বেশ কিছু দূর গিয়ে একটা নির্জন জায়গায় গাড়িটা থামানো হলো। অন্য গাড়ি থেকে সুশান্ত না গেলেন এই গাড়ির সামনে। তন্ময় আর ওম প্রকাশ প্রথম গাড়িতেই রইলেন। সুজিত রাজীবের জামার কলারটা চেপে ধরে বলল, এই যে রাজীব বাবু, আগ্রায় যাবে আবার? প্রশ্নটা শুনে রাজীবের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কান্নাকাটি শুরু করে দিল। ও স্যার, আমি কিছু জানি না স্যার। আমি শুধু সুজয়দার কথায় আগ্রা গিয়েছিলাম। সুজয়দা বলেছিল সোনা বিক্রি করে আমরা সবাই লাখপতি হয়ে যাব। ও স্যার, ও বলি মার্ডারটা সুজয়দার প্রীতম মিলে করেছে স্যার। আমি শুধু দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম স্যার, আমি মারিনি। আমি সত্যি বলছি স্যার, মারিনি আমি। কান্নাকাটি বন্ধ কর তো। প্রীতম কোথায় এখন? রাজীব তোতলাতে বলল, প্রীতম ওর শ্বশুর বাড়ি চলে গেছে স্যার।
বীরা বীরা স্টেশনের কাছে শ্বশুর বাড়ি, ওখানেই আছে। বীরা এখান থেকে তো বেশি দূর নয়। ফোন কর প্রীতমকে, বাইরে আসতে বল। খবরদার ও যেন বুঝতে না পারে তুই ধরা পড়েছিস, তাহলে কিন্তু এখানে খুলি উড়িয়ে দেবো তোর। রাত তখন প্রায় 7:45। বীরা স্টেশনের বাইরের চত্বরটা বেশ ফাঁকা। স্টেশনের ল্যাম্পপোস্টের আলোগুলো টিমটিম করে জ্বলছে। স্টেশনের বাইরে একটা বড় বটগাছের নিচে ছায়ার মতো জমে আছে অন্ধকার। প্রীতমের শ্বশুরবাড়ি খুব বেশি দূরে নয় স্টেশন থেকে। রেল কলোনি পেরিয়ে যে রাস্তাটা হরিগুরুচাঁদ পাড়ার দিকে গেছে, ওই রাস্তার পাশেই প্রীতমের শ্বশুরবাড়ি। স্টেশনের কাছে পৌঁছে রাজীব প্রীতমের নাম্বারে ফোন করল। প্রীতম তখন শ্বশুরবাড়িতে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ফোন রিসিভ করে একটু খিটখিটে গলাতেই সে বলল, বাবা, এত রাতে আবার কি হলো রে? প্রীতম, একটা খবর আছে রে। হ্যাঁ, একটা ল্যাপটপ পাওয়া গেছে বুঝলি, একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ। এই সুজয়দার এক চেনা লোক ওটা হাফ দামে বিক্রি করতে চাইছে বুঝলি। সুজয়দা বলেছে তোকে বীরা স্টেশনে আসতে। হ্যাঁ, পার্টি ওখানেই যাবে, আমিও আসছি পার্টির সাথে বুঝলি। ল্যাপটপের কথা শুনে প্রীতমের লোভ চাগার দিয়ে উঠল। সে বলল, ল্যাপটপ? সুজয়দা বলেছে? আচ্ছা শোন, আমি তো শ্বশুরবাড়ির লোকজনকে বলতে পারবো না কোথায় যাচ্ছি। হ্যাঁ, তাহলে একটা কাজ কর, তুই মিনিট 10-এর মধ্যে, আমি মিনিট 10-এর মধ্যে আসছি, ঠিক আছে? 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে ওই বনগার দিকে যে বড় বট গাছটা আছে না, ওটার নিচে এসে আমি দাঁড়াচ্ছি। তুই পাঠিয়ে নিয়ে আয়, বুঝেছিস? হ্যাঁ, রাখছি। সুশান্ত নাগ তার গাড়িটা বটগাছের থেকে কিছুটা দূরে অন্ধকারের মধ্যে পার্ক করলেন। ওম প্রকাশ তিওয়ারি এবং অজয় শর্মা গাড়ি থেকে নেমে পজিশন নিলেন। এসটিএফ এর জওয়ানরা মিশে গেলেন চারপাশের অন্ধকারে। ঠিক 8:10 একটা ছেলে হনহন করে হেঁটে এসে বটগাছটার নিচে দাঁড়ালো। সে চারদিকে তাকিয়ে কাউকেই দেখতে না পেয়ে পকেট থেকে ফোনটা বের করতে যাবে, ঠিক তখনই সুশান্ত নাগের গাড়িটা তীব্র গতিতে হেডলাইট জ্বেলে ওর সামনে এসে ব্রেক কষল। প্রীতম চমকে উঠে দুপা পিছিয়ে যেতেই অন্ধকার থেকে ওম প্রকাশ তিওয়ারি এবং অজয় শর্মা চিতার মতো ওর উপর ঝাঁপিয়ে পড়লেন। প্রীতম অত্যন্ত শক্তপোক্ত ছেলে, সে নিজেকে ছাড়ানোর জন্য ওম প্রকাশের পেটে একটা লাথি মারার চেষ্টা করলো এবং চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, কিডন্যাপ করলো, টাকা করেছে, বাঁচাও। স্টেশনের আশেপাশের 2-3 জন দোকানদার আর রিক্সাওয়ালারা লাঠি সোটা নিয়ে ছুটে এলো চিৎকার শুনে। এখানে এদিকে এসো, এদিকে এসো, আমার মেরে ফেললো, এদিকে এসো। পরিস্থিতি বেগতিক দেখে ইন্সপেক্টর সুশান্ত নাগ গাড়ি থেকে নেমে ওর 9mm পিস্তলটা আকাশের দিকে তাক করে গর্জে উঠলেন, সাবধান, কলকাতা পুলিশ, এসটিএফ। টিমের বাকি সদস্যরা টর্চের আলো ফেলল সুশান্ত নাগের দিকে। ওর বাঁ হাতে জল করছে লাল রঙের আইডি কার্ড। কেউ এগিয়েও না, এটা খুনের মামলার আসামি। যে বাধা দেবে তাকে অন স্পট শুট করা হবে। পুলিশ এবং খুনের আসামি শব্দ দুটো শুনে ছুটে আসা জনতা থমকে দাঁড়িয়ে গেল। রিক্সাওয়ালারা লাঠি নামিয়ে পিছিয়ে গেল। সেই সুযোগে অজয় শর্মা এবং জওয়ানরা প্রীতমের হাত দুটো পিছনের দিকে মুচড়ে ধরে সজোরে দ্বিতীয় গাড়ির ভেতরে চালান করে দিলেন, যেখানে আগে থেকেই বসেছিল রাজীব। গাড়ি দুটো আবার তীব্র গতিতে ছুটে চলল। রইল বাকি এক। রাত তখন 9:30। আরো একটা পুলিশের জিপ চলে এসেছে এতক্ষণে। 3 জন অপরাধীকে তোলা হয়েছে জিপে। 3 জনই ভয়ে কাঁপছে ঠক করে। সুশান্ত নাগ গাড়ির রেয়ার ভিউ মিররে ওদের দিকে তাকিয়ে বললেন, এবার শেষ উইকেটের পালা।
তোদের সুজয়দা, লিডার যখন তখন ল্যাপটপ বা কাজের বাহানায় চট করে ঘর থেকে বেরোবে না। তন্ময়, সুজয়দাকে কিভাবে বের করা যায়? তন্ময় মাথা নিচু করে বলল, স্যার সুজয়দা খুব লোভী, ও টাকার জন্য আর সোনার জন্য যে কোনো রিস্ক নিতে পারে স্যার। সুশান্ত নাগ বেশ কিছুক্ষণ চুপচাপ ভাবলেন। ওর মাথায় তখন একটা মোক্ষম আইডিয়া এসেছে। কদিন আগেই পেপারে এরকম একটা খবর দেখেছিলেন তিনি। হ্যাঁ, এই টোপটাই ফেলতে হবে। উনি এসটিএফ এর এক সিনিয়র সোর্স বিজয়কে ফোন করলেন। বিজয় ছদ্মবেশ ধারণ করতে এবং বিভিন্ন ভাষায় কথা বলতে একেবারে ওস্তাদ। হ্যালো বিজয়, সুশান্ত বলছি। বাঙাল ভাষা তোর মনে আছে এখনো? আজকে একটু ওপার বাংলার টানে কথা বলতে হবে। হ্যাঁ স্যার, একদম মনে আছে। এই তো জুতা সেলাই থেকে শুরু কইরা সন্ডি পাট সব পারুম স্যার বাংলা ভাষায়। আপনি শুধু কোন কি করতে হইব। বাহ, তুই এখনই একটা ট্যাক্সি নিয়ে উল্টোডাঙ্গার গ্রিন ভ্যালি পার্কের কাছে চলে আয়। আমাদের একটা বড় মুরগি ধরতে হবে রে। সুশান্ত এবার তন্ময়কে দিয়ে সুজয়ের নাম্বারে ফোন করালেন। রাত তখন 9:45। সুজয় তখন উল্টোডাঙায় নিজের ঘরে বসে টিভি দেখছিল। ফোন রিসিভ করে সে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কি ব্যাপার তন্ময়, এত রাতে ফোন করছিস কেন? কোনো সমস্যা হয়েছে? তন্ময় সুশান্ত নাগের নির্দেশ মতো বলে চলল, সুজাদা, একটা মস্ত বড় ডিল এসেছে। বাংলাদেশ থেকে এক সোনার ব্যবসায়ী এসেছে। লোকটার কাছে প্রচুর টাকা আছে। লোকটা একটা অদ্ভুত জিনিস খুঁজছে। কি জিনিস? লোকটা কাম সিঁদুর খুঁজছে, বুঝলে? ওকে কোন এক জ্যোতিষী বলেছে যে কাম সিঁদুর মানে ওই ইয়েতে মাখলে নাকি বিশাল ইয়ে বেড়ে যায় আর কি। ইয়ে বেড়ে যায়? কি সব বলছিস? আরে ওই জিনিস বুঝতে পারছো না নাকি? ভায়াগ্রা কিন্তু অনেক বেশি কাজে দেয় এটা। ধর, এরকম কিছু হয় নাকি? আরে বাবা, লোকটা ওটার জন্য 2 লাখ টাকা দেবে বলছে তো। আমি লোকটাকে উল্টোডাঙ্গার গ্রিন ভ্যালি পার্কের কাছে একটা চায়ের দোকানের পাশে দাঁড় করিয়ে রেখেছি। আমি সব কাম সিঁদুর ফিদুর কিছু বুঝি না সুজাদা, তুমি একটু আসবে? মালটা কিন্তু মস্ত বড় মুরগি, অনেক টাকা পাওয়া যাবে। নাম কি বললি? কাম সিন্দুর? হ্যাঁ, বাজারে ওটার খুব ডিমান্ড শুনেছি। সেদিন পেপারে পড়েও ছিলাম। শোন তন্ময়, লোকটাকে ওখানে আটকে রাখ। আমি 15 মিনিটের মধ্যে আসছি। মালটাকে কোনোভাবে হাতছাড়া করিস না। রাত ঠিক 10:15। উল্টোডাঙ্গার গ্রিন ভ্যালি পার্কের কাছে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সির ভেতরে চালকের আসনে একজন এসটিএফ এর জওয়ান। পিছনের সিটে বসে আছেন সোর্স বিজয় এবং ছদ্মবেশী সুশান্ত নাগ আর ওম প্রকাশ তিওয়ারি। বিজয় তখন ফোনের লাউডস্পিকার অন করে সুজয়ের সঙ্গে কথা বলছে। বিজয়ের মুখে তখন নিখুঁত ওপার বাংলার টান। আরে ভাই যান, আমার একটু কাম সিন্দুর আয়না দেন না ভাই। আমি অনেক টাকা নিয়ে আইছি ভাই। আমার বউ আমার পর রাগ করে আছে ভাই। কাম সিন্দুর লাগবই ভাই, লাগবই। আপনি কই ভাই? ফোনের ওপার থেকে সুজয় বলে ওঠে, আরে এসে গেছি। এই তো পার্কের গেটের একদম সামনে এসে গেছি। আপনারা কোথায়? এই যে ভাই, এই ল্যাম্প পোস্টের নিচে যে হলুদ ট্যাক্সিটা খাড়া আছে, ওইটার ভেতরে আছেন। সুশান্ত নাগ দেখলেন চশমা পরা বেশ ভদ্রমতো একটা ছেলে অন্তদন্ত হয়ে ট্যাক্সির দিকে এগিয়ে আসছে। চোখে মুখে চাপা লালসা বহু কষ্টে আটকে আছে। সে ট্যাক্সির দরজার কাছে এসে যেই না হাতলটা ঘোরাতে যাবে, অমনি সুশান্ত নাগ ভিতর থেকে দরজাটা সজোরে ঠেলে দিলেন। দরজার ধাক্কায় সুজয় মাটিতে ছিটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওম প্রকাশ তিওয়ারি এবং জওয়ানরা ট্যাক্সি থেকে নেমে ওর উপর ঝাঁপিয়ে পড়লেন। ওম প্রকাশ ওর কলারটা ধরে এক ঝটকায় ওকে ট্যাক্সির পিছনের সিটে তুলে দিলেন। সুশান্ত নাগ ড্রাইভারকে বললেন, স্টার্ট দ্য কার, মিশন সাকসেসফুল। ট্যাক্সি তীব্র গতিতে বাইপাসের দিকে ছুটে চলল। পেছনের সিটে সুজয় তখন চশমাটা হারিয়ে ফেলে ফ্যাল করে তাকিয়ে আছে। সুশান্ত নাগ রিভলভারটা ওর চিবুকে ঠেকিয়ে বললেন, কি সুজয় বাবু, কাম সিন্দুর পেয়েছো? আগ্রার হোটেলে গিয়ে খুন করার পর এখন বাংলাদেশের ব্যবসায়ীর পকেট কাটার শখ হয়েছিল?
সুজয়ের সমস্ত ছলচাতুরি এক পলকে ধূলিসাৎ হয়ে গেল। সে বুঝতে পারল তার পুরো গ্যাং পুলিশের জালে ধরা পড়েছে। ওমপ্রকাশ তিওয়ারি ঘড়ির দিকে তাকালেন। রাত তখন 10:40। মাত্র 5 ঘন্টার মধ্যে রাজবংশী হোটেলে খুনের কেসের 4 জন খুনি এখন পুলিশের হাতের মুঠোয়। ওমপ্রকাশ গভীর শ্রদ্ধায় সুশান্ত নাগের দিকে তাকিয়ে বললেন, वाह सुशांत बाबू वाह, मानना पड़ेगा, टू गुड। ভবানী ভবনের ইন্টারোগেশন রুমটা বেশ বড়। সাধারণত হাই প্রোফাইল কেসের ইন্টারোগেশনগুলো এখানেই হয়। এই কেসটা এমনিতেই টিপিক্যাল, না কলকাতা পুলিশের না রাজ্য পুলিশের। কোন থানায় জিজ্ঞাসাবাদ হবে তাই 4 জনকে ধরে ভবানী ভবনেই নিয়ে এলেন সুশান্ত নাগ। শুরু হলো জিজ্ঞাসাবাদ। টেবিলের একপাশে বসে আছেন ইন্সপেক্টর সুশান্ত নাগ, ওর ঠিক পাশে আগ্রা পুলিশের ইন্সপেক্টর ওমপ্রকাশ তিওয়ারি এবং সাব ইন্সপেক্টর অজয় শর্মা। টেবিলের ওপর রাখা একটা চওড়া টেপ রেকর্ডার, যার লাল আলোটা ধকধক করে জ্বলছে, অর্থাৎ জবানবন্দির রেকর্ড করা শুরু হয়েছে। টেবিলের উল্টো দিকে একটা কাঠের চেয়ারে বসে আছে সুজয় দাস, এই পুরো চক্রের মূল মাথা। চশমাহীন চোখ, চুলগুলো উস্কো খুস্কো আর ঠোঁট দুটো ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরের এক কোণে মেঝেতে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে বাকি 3 জন, তন্ময়, রাজীব আর প্রীতম। রাত তখন প্রায় 1টা। কলকাতা শহরটা এতক্ষণে শান্ত হয়েছে, যদিও ঘরের ভিতরের পরিবেশটা বেশ থমথমে। সুশান্ত নাগ টেবিলের ওপর আলতো করে ওর রিভলভারটা রাখলেন। ধাতব শব্দটা ইন্টারোগেশন রুমের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল। তিনি সুজয়ের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু বরফ শীতল গলায় বললেন, সুজয়, রাত অনেক হয়েছে। কাম সিন্দুরের ভূত এতক্ষণে মাথা থেকে নেমে গেছে আশা করি। এবার সোজা লাইনে কথা বল। সচ্ছল পরিবারের ছেলে তুই, বিকম পাশ করেছিস। তোর মতন একটা ছেলে কেন বন্ধুদের নিয়ে আগ্রার হোটেলে গিয়ে খুন করতে গেল? পুরো গল্পটা শুরু থেকে বল, কোনো ফাঁক ফোকর যেন না থাকে। এমনিতেই টানা তোদের পেছনে ছুটে বড্ড ক্লান্ত। বেশি শব্দ খরচা করাবি না আমাকে দিয়ে, বল। সুজয় 2 হাতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলো, স্যার, লোভ, সব লোভের জন্য করেছি স্যার। জীবনে কোনোদিন কোনো ক্রাইম করিনি স্যার, কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার চক্করে আজ আমরা সবাই শেষ হয়ে গেলাম। নাটক বন্ধ কর সুজয়, ডিরেক্ট বল। ওই সোনার উপর দালাল রাধেশ্যাম দীক্ষিতের সাথে তোদের পরিচয় কিভাবে হলো? আর তোরা আগ্রার ওই হোটেলেই বা গেলি কেন? বলছি স্যার, বলছি। আসলে মাস 7 আগে আমার কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। ওপার থেকে এক ভদ্রলোক হিন্দিতে বলেন ওর নাম রাধেশ্যাম দীক্ষিত। উনি কোনোভাবে জানতে পেরেছিলেন যে আমি কলকাতায় ইন্স্যুরেন্স এজেন্টের কাজ করি এবং আমার বেশ কিছু বড় বড় ব্যবসায়ীর সাথে চেনা পরিচয় আছে। রাধেশ্যাম ফোনে আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। কিসের প্রস্তাব? রাধেশ্যাম আমাকে বলে ওর কাছে একটা প্রাচীন সোনার ইট আছে, ওটা নাকি কোনো এক রাজবাড়ি ভাঙার সময় ওর হাতে এসেছে। ও বলল গুপ্তধন, অনেক পুরনো মাল, কী সব বললো মুঘল পাঠান আমলের। ওটার ওজন প্রায় 3 কেজি। কিন্তু সমস্যা হলো উত্তর ভারতের লোকাল পুলিশ আর মাফিয়াদের ভয় উনি নাকি ওটা বিক্রি করতে পারছেন না। উনি চান আমি যেন কলকাতার কোনো বড় ব্যবসায়ী বা মারোয়ারি খদ্দেরের খোঁজ করি যে ওটা ক্যাশ টাকায় কিনে নিতে পারবে। রাধেশ্যাম বলেছিল এটার বাজার মূল্য কোটি টাকার ওপর, কিন্তু উনি মাত্র 10 লাখ টাকায় ওটা আমাদের ছেড়ে দেবেন।
আর তুমি শালা পড়াশুনো জানা শিক্ষিত ছেলে ওর ওই আজগুবি গল্প বিশ্বাস করে নিলি, হ্যাঁ? সোনার ইট কেউ 10 লাখ টাকায় বেচে? শুরুতে আমিও বিশ্বাস করিনি স্যার। আমি ভেবেছিলাম এটা কোনো চিটিংবাজ ফাজলামি করছে। আমি ওনাকে বলি যে আমি কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করব না। তখন রাধেশ্যাম বলে ওর কথার সততা প্রমাণ করার জন্য ও একটা জিনিস পাঠাচ্ছে। স্যার, ও তার 2 দিন পরেই কুরিয়ার করে একটা ছোট্ট সোনালি ধাতুর টুকরো আমার উল্টোডাঙার ঠিকানায় পাঠিয়ে দিল। ও বলেছিল এটা ওই ইটের একটা কোণ থেকে কেটে নেওয়া অংশ। আমি যেন এটা লোকাল কোনো জুয়েলার্সকে দিয়ে পরীক্ষা করিয়ে নিই। আমি ওই টুকরোটা নিয়ে আমডাঙায় গেলাম, ওদের সাথে কথা বললাম। ওরাই আমার বন্ধু, আর আমার কোনো বন্ধু নেই স্যার। আমরা সবাই মিলে বারাসাতের একটা চেনা সোনার দোকানে গিয়ে ওটা টেস্ট করাই। স্যার, দোকানদার ওটা কুষ্টি পাথরে ঘষে আর অ্যাসিড দিয়ে পরীক্ষা করে বলল যে ওটা 100 ভাগ খাঁটি সোনা। ওটার দামই ছিল প্রায় 10,000 টাকা। দোকানদারের কথা শুনে আমার মাথা ঘুরে গেল স্যার। আমি ভাবলাম যে লোকটা প্রমাণ দেওয়ার জন্য ফ্রিতে 10,000 টাকার খাঁটি সোনা পাঠিয়ে দিতে পারে তার কাছে নিশ্চয়ই আসল সোনার ইটটাই আছে। লোভ আমাদের নির্বোধ বানিয়ে দিয়েছিল স্যার। আমি রাজীব, তন্ময় আর প্রীতমকে ডাকলাম। তন্ময়ের বাবা বিডিও অফিসের সামান্য গেট কিপার। ও নিজে চাষের জমিতে দিনমজুরের কাজ করে। তন্ময় আর রাজীব ক্লাস 7-8 পাস, কোনো রকমের দিন আনে দিন খায়। আমি ওদের বললাম এই একটা সুযোগ, যদি আমরা ওই সোনার ইটটা হাত করতে পারি তবে আমাদের পুরো লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু তোদের কাছে 10 লাখ টাকা এলো কোথা থেকে? তোরা রাধেশ্যামকে কি বলে আগ্রায় ডাকলি? আমাদের কাছে 10,000 টাকাও ছিল না স্যার। 10 লাখ তো দূরের কথা। আমি তখন একটা প্ল্যান করলাম। আমি রাধেশ্যামকে ফোনে বললাম যে আমি একজন বড় মারোয়ারি খদ্দের রেডি করেছি, সে ক্যাশ 10 লাখ টাকা নিয়ে আগ্রায় আসছে। রাধেশ্যাম যেন সোনার ইটটা নিয়ে আগ্রার সুভাষ চকের হোটেল রাজবংশীতে এসে আমাদের জন্য অপেক্ষা করে। কিন্তু আমার মনে মনে প্ল্যান ছিল অন্য। আমি জানতাম রাধেশ্যাম আমাদের চেনে না, ও শুধু আমাকে চেনে, আর ও একাই আসবে। আমি বন্ধুদের বললাম আমরা 4 জন গিয়ে লোকটাকে হোটেলের ঘরের ভেতরে একা ঢুকিয়ে খুন করে দেব, আর ব্যাগ থেকে সোনার ইটটা নিয়ে সোজা কলকাতায় পালিয়ে আসবো। কাউকে 1 টাকাও দিতে হবে না, পুরো ইটটাই আমাদের হয়ে যাবে। আর আগ্রা পুলিশ আমাদের খুঁজেও পাবে না। ওরা তো বুঝতেই পারবে না কলকাতা থেকে আমরা গিয়ে খুন করে এসেছি। ওরা আমার কথায় রাজি হয়ে গেল স্যার। আমরা ভাবলাম 4 জন মিলে একটা লোককে কাবু করা কোনো ব্যাপারই নয়। আমরা নিজেদের ভুয়ো নাম আর শিলিগুড়ির ঠিকানা দিয়ে হোটেল রাজবংশীতে 2টো রুম বুক করলাম। ম্যানেজারকে কটা টাকা বেশি ধরিয়ে দিলাম যাতে আই কার্ড না চায়। সেই দিনই রাধেশ্যামের সাথে দেখা হলো। ওর কাছে সত্যি একটা ভারী চামড়ার ব্যাগ ছিল। ঘটনার আগের দিন দুপুরে আমি আর তন্ময় রাধেশ্যামের 304 নম্বর রুমে যাই। ওনাকে বলি যে আমাদের খদ্দেরের আসতে একটু দেরি হচ্ছে, ট্রেন লেট আছে। রাধেশ্যাম তখন অধৈর্য হয়ে ওর ব্যাগ থেকে একটা বড় লাল কাপড়ে মোড়ানো জিনিস বের করে আমাদের চোখের সামনে ধরলেন। স্যার, কাপড়টা সরাতেই ভেতরের জিনিসটা চড়া রোদে চকচক করে উঠেছিল। হুবহু সোনার মতো স্যার, মস্ত বড় একটা ইট। রাধেশ্যাম ওটার উপর হাত বুলিয়ে বললেন যে জলদি খদ্দেরকে ডাকো, এটা হাতছাড়া করো না। আমরা চোখের সামনে অতখানি সোনা দেখে আর নিজেদের সামলাতে পারিনি স্যার। তখনই রুমে ফিরে প্ল্যানটা ফাইনাল বানালাম। রাত তখন প্রায় 3:30। সারা হোটেল তখন ঘুমে কাদা। আমি রাজীব আর প্রীতমকে নিয়ে ওর ঘরের দরজার সামনে যাই। তন্ময়কে বলি করিডোরে দাঁড়িয়ে পাহারা দিতে।
কেউ এলে যেন ইশারা করে। আমি আমি দরজায় আস্তে করে টোকা দিই। রাধেশ্যাম তখনও জেগেছিল। ওর ধারণা ছিল আমাদের খদ্দের হয়তো এত রাতে টাকা নিয়ে এসেছে। উনি দরজাটা খুলতেই আমরা তিনজন এক ঝটকায় ঘরের ভেতর ঢুকে পড়ি। রাধেশ্যাম চিৎকার করেননি? উনি কিছু বুঝে ওঠার আগেই প্রীতম ওর মুখটা পেছন থেকে চেপে ধরে খাটের ওপর ফেলে দেয়। রাজীব ওর পা দুটো চেপে ধরে। রাধেশ্যাম ছটফট করছিল, ওর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল। আমি ওর খাটের পাশে রাখা গামছাটা দিয়ে ওর গলায় পেঁচিয়ে ধরি। তারপর দুদিক থেকে গামছাটা ধরে জোরে টান দিই। ওর ছটপটানি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। মিনিট দুয়েক পর বুঝতে পারি ও মারা গেছে। ওর প্রাণহীন চোখ দুটো তখনও আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আমি আমি আজও রাতে ঘুমলে ওই চোখ দুটো দেখতে পাই স্যার। ইন্টারোগেশন রুমে আবার এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। একবার ঢোক গিলে সুজয় বলল, স্যার স্যার একটু জল দেবেন? অজয় শর্মা ওকে এক গ্লাস জল এগিয়ে দিলেন। সুজয় এক ঢোকে জলটা খেয়ে আবার বলতে শুরু করলো, খুন করার পর আমরা আর এক সেকেন্ডও সময় নষ্ট করিনি। আলমারি থেকে ওর সেই ভারী চামড়ার ব্যাগটা আর টেবিলের ওপর থেকে ওর মোবাইল ফোনটা তুলে নিই, যাতে যাতে পুলিশ ওর কল লিস্ট থেকে আমাদের খোঁজ না পায়। ওর সিম কার্ডটা আমরা ওখানেই ভেঙে কমোডে ফ্লাশ করে দিই। তারপর সকাল 8:30 বাজতেই আমরা খুব স্বাভাবিকভাবে ম্যানেজারের কাছে বিল মিটিয়ে হোটেল থেকে বেরিয়ে সোজা আগ্রা স্টেশনে চলে আসি। ওখান থেকে ট্রেন ধরে প্রথমে দিল্লি, তারপর দিল্লি থেকে শিয়ালদা। তারপর কত টাকায় বিক্রি করলি ইটটা? বিক্রি তো করিনি স্যার, করিনি। মানে ইটটা এখনো আছে তোর কাছে? সুজয় দাস এবার অঝরে কাঁদতে শুরু করলো। ওপাশে জড়সড় হয়ে বসে থাকা বাকি তিনজনও কেমন হতাশ হয়ে পড়ল ইটের প্রসঙ্গটা আসায়। সুশান্ত বুঝতে পারলেন কোথাও হিসেবে একটা গড়মিল রয়ে গেছে এখনো। সুজয় বলল, স্যার ভগবান আমাদের এমন শাস্তি দেবে আমরা ভাবিনি স্যার, ভাবিনি। আমরা কলকাতা ফেরার সময় প্যাকেট চেনটা খুলে লাল কাপড়টা সরালাম। স্যার কোনো সোনারি না ওটা স্যার, একটা সাধারণ মাটির ইট, যার উপর নিখুঁতভাবে সোনার জল বা কোনো কেমিক্যাল দিয়ে পালিশ করা হয়েছিল। রাধেশ্যাম দীক্ষিত নিজেই মস্ত বড় চিটিংবাজ ছিল স্যার। ও আমাদের বোকা বানিয়ে আসল 10 লাখ টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। ও যে কাঠি সোনার টুকরোটা কুরিয়ারে পাঠিয়েছিল, ওটা ছিল ওর ইনভেস্টমেন্ট, যাতে আমাদের বিশ্বাস হয়। এই জানলো আমরা একটা জলজ্যান্ত মানুষকে খুন করলাম স্যার। সেই জিনিসটাই একটা মূল্যহীন নোংরা মাটির ইট স্যার। ওম প্রকাশ তিওয়ারি এবং অজয় শর্মা একে অপরের দিকে তাকালেন। জিজ্ঞাসাবাদ সব বাংলাতেই হচ্ছিল, ফলে ঠিক বুঝতে পারছিলেন না কিছুই। সুশান্ত নাগ জিজ্ঞেস করলেন, সেই ইটটা কোথায়? ফেলে দিয়েছি স্যার। কি আর করব? যখন দেখলাম ওটা মাটির ইট, তখন ট্রেন থেকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। তখন আমাদের অবস্থাটা ভাবুন, একটা খুন করে এসেছি আমরা, অথচ লাভ কিচ্ছু হলো না। আমরা গায়ে ফিরে এসে যে যার কাজে ফিরে গেলাম। রাধেশ্যামের ফোনটা ফেলতে পারিনি স্যার, বেশ দামি ফোন। ওটা আমি তন্ময়কে দিয়ে বলেছিলাম ফোনটা আপাতত বন্ধ রাখবি, পরে একটা লোকাল সিম তুলে ওটা ব্যবহার করবি, কেউ জানতে পারবে না। কিন্তু
কিন্তু এতদিন পরেও যে আপনারা আমাদের ধরে ফেলবেন বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। সুশান্ত নাগ টেবিল থেকে ওর রিভলভারটা তুলে নিলেন, টেপ রেকর্ডারের সুইচটা অফ করলেন। তিনি ওম প্রকাশের দিকে তাকিয়ে হিন্দিতে বললেন, तिवारी जी कन्फेशन रिकॉर्ड हो गया है, ये लीजिए। ওম প্রকাশ তিওয়ারি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সুশান্ত নাগের হাতটা শক্ত করে চেপে ধরলেন, বললেন, सुशांत बाबू, आगरा पुलिस की तरफ से और मेरे एसटीएफ टीम की तरफ से आपको सलाम। आपने जो ये दिमाग लगाया है, इसी वजह से ये पकड़े गए, नहीं तो अभी तक ये आम डांगों में ही बैठे रहते। थैंक यू सो मच। সুশান্ত নাগ হাসলেন, বললেন, আরে তিওয়ারি জি, এটা তো আমাদের ডিউটি। আমাদের এডিশনাল সিপি সঞ্জীব কুমার স্যার একটা কথা সব সময় বলেন, অপরাধী যত চালাকি হোক না কেন, সে নিজের অজান্তেই একটা না একটা ক্লু ঠিক রেখে যায়, আর পুলিশের কাজ হলো সেই ভুলটাকে খুঁজে বের করা। পরদিন সকালে ভবানী ভবনে সঞ্জীব কুমারের চেম্বারে যখন ওম প্রকাশ তিওয়ারি এবং সুশান্ত নাগ গেলেন, সঞ্জীব কুমার চশমার উপর দিয়ে ওদের দিকে তাকিয়ে বললেন, তো তিওয়ারি জি, খুনিদের নিয়ে কবে রওনা হচ্ছেন আগ্রাকে নিয়ে? ওম প্রকাশ তিওয়ারি হেসে বললেন, আজ বিকেলে ট্রেন স্যার, ট্রানজিট রিমান্ডে সব পেপারস রেডি আছে স্যার। আগ্রা পুলিশ আপনার এই ঋণ কোনো দিন ভুলতে পারবে না। সঞ্জীব কুমার মৃদু হাসলেন। সুশান্ত নাগের দিকে তাকিয়ে রসিকতা করে বললেন, আরে ঋণ ফিন কিছু না তিওয়ারি জি, আসলে আমাদের সুশান্তরা রোজ রোজ ইলিশ চিংড়ি মাছ খায়, তো মাছে প্রচুর ফসফরাস থাকে বুঝেছেন, আর ফসফরাস ওই মগজের কার্যক্ষমতা অনেক বাড়িয়ে দেয়, তাই বাঙালির বুদ্ধির সাথে টেক্কা দেওয়া অপরাধীর পক্ষে একটু কঠিন। হ্যাঁ কি সুশান্ত, ঠিক বললাম তো? আজকের ক্রাইম কথা এই পর্যন্তই। ক্রাইম কথার নতুন পুরনো আরো অনেক এপিসোড শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে, ক্লিক করুন বেল আইকনে। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।